রাতের ঘন আধারে এক তরুণীর খুন হয় আর শুরু হয় এক রহস্যের অধ্যায়। তদন্তের দায়িত্ব পড়ে এমন এক অফিসারের উপর যার অতীতে লুকিয়ে আছে পুরনো এক হত্যার বিভীষিকা। এই মামলায় যাদেরই সন্দেহ করা হচ্ছে প্রত্যেকে ভিন্ন গল্প বলছে, তিনটি মুখ, তিনটি ভিন্ন ব্যাখ্যা। কোনটা সত্য আর কোনটা নিজেকে রক্ষার সাজানো নাটক বোঝা বড় কষ্টকর। তদন্ত যতই আগায় খুলতে থাকে নতুন নতুন পাতা। কখনো মনে হবে এই বুঝি খুনি ধরা পড়ে গেল, আবার পরক্ষণেই সব উল্টে যায়। এই মামলায় কোনো ক্লুই স্পষ্ট নয়, সব যেন একে অপরকে ধোঁকা দিয়ে তৈরি। এবার প্রশ্ন একটাই, তদন্তকারী কর্মকর্তা এই রহস্যের জটটা খুলে আসল খুনিকে ধরতে পারবে, নাকি এই কেসটাও হারিয়ে যাবে অস্পষ্টতার অন্ধকারে? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি V1 মার্ডার কেসের কথা, যার প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে গভীর এক অন্ধকারের মধ্যে। 11 সেপ্টেম্বর রাত, তামিলনাড়ুর কোনো একটি রাস্তা দিয়ে নার্মদা নামে একটি মেয়ে হেঁটে বাড়ি ফিরছে। অন্য দৃশ্যে এক ব্যক্তিকে দেখা যায় টুলবক্স থেকে স্ক্রুড্রাইভার বের করছে। এদিকে নার্মদা যখন হেঁটে যাচ্ছিল, পাশেই মাস্ক পরিহিত একটি ছেলেকে সাইকেল ঠিক করতে দেখা যায়। আর একটু সামনে যেতেই দেখা যায় একটি কার নার্মদার পিছু করছে। তবে নার্মদা সামনের গলিতে যেতেই হুডি পরিহিত আরেকটি লোক নার্মদার পিছু করতে শুরু করে। নার্মদা তখনও বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তবে এরপরই অন্ধকারের মধ্য থেকে কেউ একজন নার্মদার গলায় কিছু দিয়ে আঘাত করতেই নার্মদার গলা দিয়ে রক্ত ছুটতে শুরু করে। নার্মদা মাটিতে লুটিয়ে পড়ে। তারপরও নার্মদা অনেক কষ্টে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ঠিক তখনই ভিতরে দেখা যায় কেউ একজন হাতে আর স্ক্রুড্রাইভারে লেগে থাকা রক্ত পরিষ্কার করছে। তবে কে এই ব্যক্তি তা আমি একটু পরই বলবো। নার্মদা তাকে দেখা মাত্রই জানালার কাছে হাত রাখে। এখান থেকে সিন শিফট হয়। এই দৃশ্যগুলো ভালো মতো মনে রাখবেন, নয়তো পুরো মুভির আগামাথা কিছুই বুঝতে পারবেন না। দরকার হলে আবারও দেখতে পারেন। অন্যদিকে আমাদের অগ্নি নামে এক ব্যক্তিকে দেখানো হয় অন্ধকারাচ্ছন্ন একটি ঘরের ভিতর প্রবেশ করছে। অগ্নি দোতলার ঘরে গিয়ে দেখে পুরো ঘরে মোমবাতি জ্বলছে। তখনই একটি বাচ্চা মেয়েকে দেখা যায়। তবে অগ্নিকে দেখেই মেয়েটি দৌড়ে ভিতরে চলে যাচ্ছিল। আর ওই মেয়েটিকে ফলো করে অগ্নি অন্য ঘরে গিয়ে দেখে একটি মেয়ে ভায়োলিন বাজাচ্ছে। তবে এরপরই কেউ একজন মেয়েটিকে শ্যুট করে দেয়। সাথে সাথে সবকিছু অন্ধকার হয়ে যায়। অগ্নি সেই অন্ধকারের মধ্যেই ওই কিলারকে খুঁজতে চেষ্টা করছে। তবে এরপরই আমরা বুঝতে পারি এসব অগ্নির কল্পনা। অগ্নির লাইফে একটি ইনসিডেন্ট ঘটেছিল, আর তারপর থেকেই অগ্নি নিক্টোফোবিয়াতে ভুগছে, মানে অন্ধকার দেখলেই ভয় পায়। এজন্য অবশ্য অগ্নি ট্রিটমেন্টও নিচ্ছে, তবে কোনো উন্নতি হচ্ছে না। আর হবেই বা কী করে? অগ্নি যখনই ডক্টরের কাছে আসে, সেশন শেষ না হতেই চলে যায়। নিজেও খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। ডক্টর বারবারই অগ্নিকে বোঝানোর চেষ্টা করে এটা অগ্নির মনের ভয়, এছাড়া কিছুই না। তবে অগ্নিকে অন্ধকার থেকে দূরে থাকতে হবে, কারণ অন্ধকারকে ফেস করার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে নেই। এরপর অগ্নি একটি স্কুলের সামনে যায়। স্কুল ছুটির সময় বাচ্চারাও বের হচ্ছে। এর মধ্যে একটি বাচ্চা মেয়েকে বেলুন কিনতে দেখা যায়। তবে সাথে সাথেই অন্য একটি ছেলে ওই মেয়েটির থেকে বেলুন নিয়ে যাওয়ায় মেয়েটি কষ্ট পাচ্ছিল। আর এটা দেখে অগ্নি আরেকটি বেলুন কিনে মেয়েটির ব্যাগের সাথে বেঁধে দেয়। অবশ্য কে এই মেয়ে আর অগ্নির সাথে এই মেয়ের কী কানেকশন, এসব আমরা আস্তে আস্তে জানতে পারবো। অগ্নি পেশায় একজন পুলিশ ইন্সপেক্টর, তবে পাশাপাশি একজন ফরেন্সিক এক্সপার্টও বটে। এরা সবাই অগ্নির স্টুডেন্ট, মানে অগ্নি তাদেরকে ফরেন্সিক সায়েন্স শেখাচ্ছে। মূলত একটি ক্রাইম সিন দেখে কোন কোন এভিডেন্স কালেক্ট করতে হবে, কোন কোন বিষয় নজর দিতে হবে, কিভাবে খুন হতে পারে, কোন ওয়েপন দিয়ে খুন করা হতে পারে, অগ্নি এসব সম্পর্কে খুব ভালো জানে। আর সেজন্যই নিউ জয়নিদেরকে এ ব্যাপারে শিক্ষা দিচ্ছে। ইনি হচ্ছেন অগ্নির বস ডিডি। ডিডি অগ্নিকে একটি কেস নিতে বলছিল, কিন্তু অগ্নি সোজাসাপটা বলে দেয় আমি কোনো কেস তদন্ত করতে পারবো না। এ হচ্ছে ইন্সপেক্টর লুনা, অগ্নির কলিগ, পাশাপাশি অগ্নির ফ্রেন্ডও বটে। ডিডি লুনাকে এসে বলে ওকে দিয়ে কোনো কাজই হবে না, এই কেস তোমাকে হ্যান্ডেল করতে হবে। অবশ্য লুনা ডিডিকে বোঝায় আমি ওর সাথে কথা বলে ওকে মানানোর চেষ্টা করব। এরপর লুনা অগ্নিকে নার্মদার বাবা মার সাথে দেখা করিয়ে দেয়, কারণ ওই রাতে নার্মদার খুন হয়েছিল। নার্মদার বাবা একজন ডক্টর। মেয়ের খুন হলেও তারা এখনও খুনের কারণ জানতে পারেনি, খুনিও ধরা পড়েনি। তাই তারা অগ্নিকে অনুরোধ করছিল তাদের মেয়ের খুনিকে যেন উপযুক্ত শাস্তি দেয়া হয়। তবে এর জন্য আগে খুনিকে খুঁজে বের করতে হবে। নার্মদার মা যথাসম্ভব অনুরোধ করে। তারপরও অগ্নি পারবে না বলে চলেই যাচ্ছিল। তখন লুনা বোঝায় দেখো, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, খুনের কোনো মোটিভ নেই, একমাত্র তুমি এই কেসটি সলভ করতে পারবে। অবশ্য লুনার অনুরোধে অগ্নি লুনাকে হেল্প করতে রাজিও হয়। আর এরপরই লুনা অগ্নিকে নিয়ে সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ শুরু করে যাকে আমরা স্ক্রুড্রাইভার ওয়াশ করতে দেখেছিলাম।
তার নাম হচ্ছে ইনবা। ইনবা নার্মদার বয়ফ্রেন্ড। ইনবা প্রথমেই বলে যে আমি নার্মদাকে খুন করেছি। আর এখানে আমরা ইনবার কথা আরও জানতে পারি, নার্মদা আর ইনবা গত 6 মাস যাবৎ লিভ টুগেদারে ছিল। তবে হঠাৎ এক সকালে নার্মদার ফোনে একটি ছেলে বার্থডে উইশ পাঠালে ইনবা এই বিষয় নিয়ে নার্মদাকে সন্দেহ করছিল। ইনবা বারবার জানতে চাচ্ছিল কে এই ছেলে, কেন তোমাকে মেসেজ করলো। নার্মদা তখন উত্তর না দিয়ে ঘরের একটি কার্টেনের স্ট্যান্ড খুলে গিয়েছিল, সেটা সারার জন্য চেষ্টা করছিল। এতে করে ইনবা ভাবছিল নার্মদা হয়তোবা এই বিষয়টি স্কিপ করার চেষ্টা করছে। অবশ্য ইনবা এটা নিয়ে যখন আরও বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিল, তখন নার্মদা বলে ও আমার কাজিন, ও ইউএস থাকে, আর এতদিন যাবৎ আমরা লিভ টুগেদার আছি, তারপরও তোমার মধ্যে আমাকে নিয়ে সন্দেহ জাগে কিভাবে। তবে এই বিষয় নিয়ে দুজনের মধ্যেই তর্ক বেঁধে যায়। আর তর্কের এক সময় ইনবা রাগ করে নার্মদার মোবাইল ফোনটি ভেঙে ফেলেছিল। ইনবা বলে ওই দিনের পর থেকে আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, তাই আমিও বাসা ছেড়ে চলে যাই। এদিকে আমি সেলসের জব করি, টার্গেট পূরণের প্রেশার, কাজের প্রেশার সবকিছু আমাকে পাগল করে দিচ্ছিল। তারপর একদিন আমি ওর অফিসের সাথে দেখা করতে যাই, গিয়ে দেখি অফিসে নেই। কিন্তু আমি যখন ফিরছিলাম তখন পথে ওকে দেখতে পেয়ে ওর সাথে কথা বলি। ইনবা নার্মদাকে বলছিল তুমি যদি আমাকে পছন্দ না করো ছেড়ে দাও। নার্মদা তখন বলে তুমি বাড়িতে যাও, আমি বাড়ি এসে তোমার সাথে কথা বলবো। ইনবা বলে আমি সেদিন সব কাজ শেষ করে সকাল সকাল বাড়িতে চলে যাই। সিন সেই রাতে ইনবা বাড়িতে ফিরে নার্মদার অপেক্ষা করছিল। তখনই ইনবা লক্ষ্য করে কার্টেন স্ট্যান্ডটি খুলে আছে, মানে যেটা নার্মদা সেদিন ঠিক করতে চেষ্টা করছিল। এর জন্য ইনবা টুলবক্স থেকে স্ক্রুড্রাইভার বের করে ওই স্ট্যান্ডটি ঠিক করতে গিয়ে ইনবার হাত কেটে যাওয়ায় ইনবা যখন স্ক্রুড্রাইভার আর হাতের রক্ত পরিষ্কার করছিল তখনই নার্মদা জানালার কাছে আঘাত করে। সাথে সাথে ইনবা বের হয়ে দেখে নার্মদা পুরো শরীর রক্তে ভিজে আছে। তবে ইনবা কিছু করে ওঠার আগেই নার্মদা মারা যায়। ইনবার কথা ওই দিন যদি আমি নার্মদার ফোনটা না ভাঙতাম তাহলে হয়তো ও আমাকে সাহায্যের জন্য ফোন করতে পারত। তাই নার্মদার মৃত্যুর জন্য ইনবা এখন নিজেকেই দায়ী করছে। লুনা জানতে চায় তোমরা এতদিন লিভ টুগেদারে ছিলে, বিয়ে কেন করনি? ইনবা বলে ওর পরিবার খুবই স্ট্রিক্ট, তাদের তুলনায় আমার জাতি, আমার সমাজ, স্যালারি সবকিছু ছিল নগণ্য। আমি মূলত একটি ফার্মা কোম্পানি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য আমার কাছে টাকা ছিল না। আমি পুরোপুরি নিজেকে উপযুক্ত করেই ওর পরিবারের সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো ওই নেই। ইনবার কথাগুলো শোনার পর লুনা অগ্নির কাছে জানতে চায় তুমি কিছু জিজ্ঞেস করতে চাও, কিন্তু অগ্নির কোনো ইন্টারেস্ট না থাকায় লুনা ইনবাকে যেতে বললে ইনবা বেরিয়ে যায়। আর এরপর লুনার কথায় আমরা জানতে পারি কেন অগ্নির কোনো কেসের প্রতি ইন্টারেস্ট নেই। মূলত একটি ইনসিডেন্টে অগ্নির ওয়াইফ ব্লেসি মারা গিয়েছিল। এরপর থেকে অগ্নি কোনো কেস তদন্ত করছে না। যদিও লুনা বোঝানোর চেষ্টা করছে ওকে ভুলে জীবনে পরিবর্তন আনতে হবে তো, কিন্তু অগ্নি তার ভালোবাসাকে কখনোই ভুলতে চায় না। এরপর অগ্নি তার কারে গিয়ে ব্লেসির একটি ভিডিও প্লে করে। আর এরপরই আমাদের পাস্টের একটি ঘটনা দেখানো হয়। একদিন অগ্নি থানায় গিয়ে দেখে প্রিয়া নামে এক মেয়ের বাবা তার মেয়ের মৃত্যুর জন্য কাঁদছে। ভিতরে যেতে লুনা অগ্নিকে একটি কেস ফাইল দিয়ে কেসটাকে সলভ করে দিতে বলছিল। মূলত ওই কেসে প্রিয়া নামে একটি মেয়েকে রেপ করে খুন করা হয়েছিল। মেয়েটির নখের মধ্যে স্কিন, সিমেন্ট সবকিছুই একজনের সাথে ম্যাচ করেছে, কিন্তু সমস্যা হচ্ছে যার সাথে ম্যাচ করেছে সে খুনের 2 সপ্তাহ আগেই মারা গেছে। মৃত ব্যক্তি খুন করে কিভাবে? তখন অগ্নি ধারণা করে বলে যে জায়গায় বডি পাওয়া গিয়েছিল সেটা হয়তো কোনো ফ্রিজিং রুম হবে। আর আমরা যেখানে বডি পেয়েছি ঝড়ের কারণে 10 দিন সেখানে বিদ্যুৎ ছিল না, এজন্য হয়তো আস্তে আস্তে বরফ গলে বডি বের হয়ে এসেছে। আর এই জন্য স্কিনও নষ্ট হয়নি, তাই 2 সপ্তাহ আগের বডি আমরা 2 সপ্তাহ পরে পেয়েছি। অগ্নি বলছিল এখন মেয়ের বাবাকে বলে দাও খুন কে করেছে, কিন্তু তার আগেই মেয়ের বাবা থানার মধ্যেই নিজের গায়ে আগুন দিয়ে দেয়। আর অগ্নির চোখের সামনে লোকটি মারা যায়। ওই ঘটনার কথা চিন্তা করে অগ্নি আবার কার থেকে নেমে আসে, কারণ অগ্নির ধারণা প্রিয়ার বাবার কেসটা যদি সে গুরুত্ব সহকারে নিত তাহলে হয়তো আজ সে জীবিত থাকত। তাই অগ্নি নার্মদার বাবা মাকেও কথা দেয় আমি আপনাদের মেয়ের খুনিকে খুঁজে বের করব। এরপর যেতে যেতে লুনা অগ্নিকে জানায় যে নার্মদার অটোপসি রিপোর্ট অনুযায়ী গলায় শ্বাসনালীতে আঘাত করায় মৃত্যু হয়েছে। কি দিয়ে মেরেছে এখনও জানা যায়নি, তবে আঘাতের পরিমাণ আর গভীরতা বলছে 5 ইঞ্চি লম্বা এবং 1/2 ইঞ্চি চওড়া কিছু একটা হবে। কোনো প্রকার প্যানিক ছাড়াই নিখুঁতভাবে মেরেছে, তবে রেপ বা কোনো প্রকার হ্যারাসমেন্টের আলামত নেই। নার্মদা সেদিন ক্যাপসিকাম খেয়েছিল, তাই ফুড অ্যালার্জি হয় ও নিজেকে রক্ষা করতে পারেনি। আবার ওই রাতে বৃষ্টি হওয়ার কারণে সকল এভিডেন্স বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, যেজন্য কেসটা এখন এতটা কমপ্লিকেটেড। তারপর আবার এক্স্যাক্টলি কোন জায়গায় অ্যাটাক করা হয়েছিল সেই লোকেশনটাও জানা যায়নি। লুনা আরও জানায় রাত 8:20 থেকে 8:40 মধ্যে খুন হয়েছিল।
অগ্নি জানতে চায় তার আগে কি হয়েছে। লুনা বলে তার আগে নার্মদা এটিএম থেকে 1500 টাকা তুলেছিল, তবে নার্মদার পার্সে 400 টাকা কম পাওয়া গেছে। তার মানে মৃত্যুর পূর্বে নার্মদাও 400 টাকা দিয়ে কিছু একটা কিনেছিল। এজন্য ওই এলাকার দোকানগুলোতে খোঁজ নিলে একটি গিফট শপ থেকে জানা যায় ওই দিন নার্মদা সেখানে একটি গিফট কিনতে এসেছিল। গিফটের দাম ছিল 400 টাকা, তবে নার্মদা কার্ডে পেমেন্ট করতে গেলে কার্ড ডিক্লাইন করায় নার্মদা এটিএমে টাকা তুলতে যায়। আর সেই ফাঁকে লাল রঙের R15 চালানো গা ভর্তি ট্যাটু করা এক ছেলে ওই গিফটটি কিনে নিয়ে গিয়েছিল। আর এটা শোনার পরই লুনা থানায় কল করে ওই বাইকের খোঁজ করতে বলে। আর অগ্নি জাভেদ নামে এক ডেটা অ্যানালিস্টকে কল করে, যে মূলত এই কেসের সকল ডেটা কালেক্ট করেছিল। অগ্নি জাভেদকে বলে, তোমার কাছে কোনো কিছু আনইউজুয়াল মনে হলে সাথে সাথে আমাকে জানাবে। এর মধ্যে লুনা ওই এটিএমের গার্ডের সাথেও কথা বলে তার থেকে তথ্য নিয়ে আসে। আর থানা থেকে লাল রঙের R15 চালানো কয়েকজনের ফটো পাঠানো হয়। আর লুনা ওই ফটোগুলো গিফট শপের এই লোকটাকে দেখায়। কিন্তু লুনার কথা, নার্মদার বডির কাছে কোনো গিফট পাওয়া যায়নি। অগ্নি বলছিল এই নার্মদার সাথে সে দেখা করেছে, তাই কিলারকে দেখার সম্ভাবনা খুব বেশি। এর মধ্যে ওই দোকানদার সিড নামে একটি ছেলেকে আইডেন্টিফাই করে। আর এরপর সিডকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এই সিড মূলত একটু পাগলাটে স্বভাবের। এলাকাতে সুন্দরী কোনো মেয়ে দেখলেই তাকে পটানোর চেষ্টা করে। আর এখানে সিডের কথা আমরা এটাও জানতে পারি, সিড নার্মদাকে পটানোর চেষ্টা করেছিল। আর ওই রাতে নার্মদা যখন গিফট শপে গিফট কিনতে গিয়েছিল, সিডও নার্মদার পিছু করেছিল। তবে নার্মদা গিফট কিনে যখন পেমেন্ট করতে যায়, তখন কার্ড ডিক্লাইন করায় নার্মদা এটিএমে চলে যাওয়ায় ওই সুযোগে সিড ওই গিফটটি কিনে নিয়ে নার্মদাকে দেওয়ার চেষ্টা করছিল। নার্মদা সিডের থেকে গিফট নিয়েছিল ঠিকই, তবে তার দাম হিসেবে 400 টাকা সিডকে দিয়েও দিয়েছিল। আর নার্মদা গিফট নেয় সিড ভাবছিল নার্মদা হয়তোবা তাকে পছন্দ করে ফেলেছে। এই জন্য নার্মদার টাকা এবং গিফট দুটোই সিডের কাছে রেখে চলে গিয়েছিল। লুনার জিজ্ঞাসাবাদে সিড এতটুকুই বলে। তবে এরপর অগ্নি জিজ্ঞাসাবাদ করতে এলে অগ্নি সিডের বিষয়টি বুঝতে পেরে সিডের সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে। আর এরপর সিডও কমফোর্টেবল ফিল করায় অগ্নিকে জানায় যে আসলে ওই দিন কী ঘটেছিল। সিন চলে যায় সেই দিন দুপুরে, যখন ইনবা নার্মদার সাথে দেখা করেছিল। সিডও তাদেরকে দেখে পাশেই বাইক রেখে বাইক ঠিক করার ভান করছিল। তখন ইনবা নার্মদাকে বলছিল, আমাকে পছন্দ না হলে আমাকে ছেড়ে দাও, একটা পাগলের সাথে কেন থাকতে হবে, যাকে ভালো লাগে তার সাথে গিয়ে থাকো। নার্মদা বলছিল, আমার যেটা ভালো মনে হয় আমি করব, আমার কি করতে হবে সেটা তোমার থেকে জানতে হবে না। ইনবা বলে, ঠিক আছে, তোমার পিছিয়ে যে টাকা খরচ করেছি সব আমাকে দিয়ে দাও। ইনবা নার্মদার হাত ধরে টানছিল। নার্মদা বলছিল, সব দিয়ে দিব, কিন্তু তুমি এমন আজব ব্যবহার করছো কেন? এভাবে আমাকে একটু একটু করে না মেরে একবারে মেরে ফেলো না কেন? ইনবা বলছিল, সুযোগ পেলে সেটাও হয়ে যাবে। সিড অগ্নিকে বলে, স্যার ও একটা পাগল, রাগের মাথায় যে কোনো কিছু করতে পারে, ওকে ছাড়বেন না। তবে সিডের থেকে সবকিছু জানার পর অগ্নি সিডকে ছেড়ে দেয়। কিন্তু লুনা বলছিল ও একটা সাসপেক্ট ছিল, ওকে ছাড়লে কেন? অগ্নির কথা ও যা বলেছে সত্যি বলেছে। ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর কথা বলার টোন সবকিছু আমি অবজার্ভ করেছি। ও খুন করেনি। এরপর নার্মদার অফিস কলিগ এবং বান্ধবী জুলিয়াকে ডাকা হয়। অগ্নি জানতে চায় নার্মদাকে কে খুন করেছে। জুলিয়া বলে, তা আমি জানি না, তবে ওই দিন আনবোর কারণে জুলিয়ার মন খারাপ ছিল। কারণ জানতে চাইলে জুলিয়া জানায় নার্মদার বাবা তার কাস্ট ইনফ্লুয়েন্স ব্যবহার করে নার্মদাকে একটি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিল। কিন্তু নার্মদা সেখানে পড়াশোনা না করায় নার্মদার পরিবার নার্মদার উপর অনেক অত্যাচার করেছিল। আর এজন্য নার্মদা 2 বছর পর্যন্ত তার পরিবারের সাথে কথা পর্যন্ত বলেনি। যে নার্মদা এতটা সেন্সিটিভ ছিল, সেই নার্মদাকেই ইনবা কথায় কথা সন্দেহ করত। এমনকি নার্মদার নামে যে 10 লাখ টাকার মেডিকেল ইন্স্যুরেন্স, সেখানেও নার্মদা তার বাবা মাকে নমিনি না দিয়ে ইনবার নামে নমিনি দিয়েছিল। ইনবাকেও এতটা বিশ্বাস করত। জুলিয়ার থেকে এটাও জানা যায়, জুলিয়ারা ওই দিন অফিস কলিগরা মিলে একটি লাঞ্চ পার্টির আয়োজন করেছিল। নার্মদাকেও ইনভাইট করেছিল, কিন্তু নার্মদা সেদিন যায়নি। তবে জুলিয়ারা যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখন নার্মদা আর ইনবার ওই তর্ক শুনতে পেয়েছিল। জুলিয়ার কথাতেও বোঝা যাচ্ছে জুলিয়া ইনবার উপর সন্দেহ করছে। আবার সিডও ইনবার কথা বলেছে। এই জন্য অগ্নিরা ইনবাকে আবারও জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। তবে এবার ডেকে নয়, তারা নিজেরাই ইনবার বাড়িতে যায়। এবার তারা ফোর্সও নিয়ে এসেছে, কারণ ইনবা হয়তো বা পালাতেও পারে। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও ইনবার দরজা খুলছিল না। তবে এরপরই তারা লক খুলে ভিতর ঢুকতেই যেটা দেখতে পায়, তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ইনবার মরদেহ বেডের উপর পড়ে আছে। লুনার ধারণা, যে ব্যক্তি নার্মদাকে খুন করেছিল সত্যিটা চাপা দেওয়ার জন্য হয়তোবা ইনবাকেও সরিয়ে দিয়েছে। কিন্তু অগ্নি পুরো ঘরের চারপাশটা খুঁটিয়ে দেখতে শুরু করে। মেঝের মধ্যে একটি সিরিঞ্জ পড়ে আছে, আর টেবিলে লেখা রয়েছে আই কিল হার। এই সব কিছু দেখার পর অগ্নি বুঝতে পারে আসলে এর পিছে অন্য কিছু আছে। এই জন্য অগ্নি লুনাকে বলে, এটা খুন নয়, এটা আত্মহনন। আর ইনবা এই ফাঁকা সিরিঞ্জটা নিজের শরীরে ঢুকিয়ে এয়ার পুশ করেছে।
আর ভেইনে এয়ার ব্লকেজ হওয়ার কারণে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, যার দ্বারা বোঝা যাচ্ছে ইনবার নিজের জীবন নিজেই নিয়েছে, কারণ নার্মদার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করছিল। যার দিকে সন্দেহটা বেশি যাচ্ছিল সেই নিজের জীবন নিয়ে নিয়েছে। এই জন্য অগ্নি আর লুনা সিদ্ধান্ত নেয় ওই গিফট শপ থেকে যে রাস্তাটা এই বাড়ির দিকে এসেছে তার আশেপাশে খোঁজ নেবে। এই জন্য তারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে 11 সেপ্টেম্বর রাতে কেউ কোনো মেয়ের চিৎকার বা কান্নার আওয়াজ শুনেছিল কিনা। কিন্তু প্রায় বাড়ি থেকে একই উত্তর, তারা কিছু শুনতে পায়নি। আবার কেউ তো বলছিল তারা সেদিন বাড়িতেই ছিল না। এইভাবে অনেকগুলো বাড়িতে ঘোরা হয়। আর সারাদিন এভাবে ঘুরে তথ্য নিতে নিতে লুনা অগ্নিকে জানায় একটি বাড়িতে কয়েকবার নক করেছিল, ভিতর থেকে কেউ দরজা খোলেনি। অগ্নি বলে তার প্রতিবেশীর সাথে কথা বলো। এই জন্য লুনা সাজি নামে এক নার্সের সাথে কথা বলে। সাজি জানায় ওর নাম অবিনাশী, নিশ্চয়ই বাড়ির মধ্যে আছে। ঠিক তখনই ওই ডেটা অ্যানালিস্ট জাবেদ কল করে এবং জানায় 11 সেপ্টেম্বর রাতে এই এলাকাতে চেন চুরি হয়েছিল, সেই কমপ্লেন তাদের কাছে গিয়েছে। আর কথা বলতে বলতেই অগ্নি একটি আওয়াজ পেয়ে গেট খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর দরজাতে হাত দিতে দরজাও খুলে যায়। ঠিক তখনই ভিতর থেকে একটি কুকুর ছাদের দিকে ছুটে যাচ্ছিল। অগ্নি ওটা দেখে তার পিছে পিছে দৌড়ে উপরে চলে যায়, আর ছাদে গিয়ে দেখে অবিনাশী এখানে বসে আছে। অগ্নি আর লুনা অবিনাশীকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে, তবে অভিযোগ শুনেই অবিনাশী একটু ভয় পেয়ে যায়। সে রেগে গিয়ে লুনার সাথে তর্কে জড়িয়ে পড়ে, আর সেই তর্ক একসময় ধাক্কাধাক্কিতে রূপ নেয়। একসময় অবিনাশ লুনাকে ধাক্কা মেরে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টাও করে, কিন্তু অগ্নিও ছেড়ে দেওয়ার লোক নয়। অগ্নি অবিনাশের পিছু করতেই থাকে। এর মধ্যে সন্ধ্যা হয়ে যায়। ঠিক তখনই অগ্নির হাতের ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, তার মানে হচ্ছে রাত হয়ে গেছে। আর আমরা আগেই জানি অগ্নি অন্ধকারকে ভয় পায়, এজন্য অ্যালার্ম সেট করে রাখে। এদিকে অবিনাশ অগ্নিকে একটি জায়গায় নিয়ে গেছে। এরপর অবিনাশ অগ্নিকে মারারও চেষ্টা করছিল, আর তাদের ফাইটের মধ্যে লাইটের তার ছিঁড়ে যাওয়ায় চারদিক খুঁটখুটে অন্ধকার হয়ে যায়। আর এই অন্ধকার অগ্নির ভিতরের ভয়টাকে গ্রাস করে নেয়। অবিনাশও সেই সুযোগে অগ্নিকে একটি রুমের মধ্যে বন্দি করে সেখান থেকে পালিয়ে যায়। ভয় আর দুঃস্বপ্নের মধ্যে অগ্নিও তখন অচেতন হয়ে পড়ে। আর এর কিছুক্ষণ পর লুনা সেখানে পৌঁছে অগ্নিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর এরপর লুনা পুলিশ নিয়ে অবিনাশকে ধরে ফেলে। লুনা অবিনাশকে জিজ্ঞাসাবাদ শুরু করে। লুনা জানতে চায়, তুমি নর্মদাকে কেন খুন করেছ? অবিনাশ তখন বলছিল, নর্মদা আবার কে? আমি তো তাকে চিনি না, আমি ওকে কেন মারব? তবে লুনা কিছুতেই অবিনাশের কথা বিশ্বাস করছিল না। লুনা তখন অবিনাশকে বলে যায়, তোমার বিরুদ্ধে আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, আর তুমি যে যে কাজ করেছ তাতে তোমাকে জেলে যেতে হবে, আর জেলে গিয়ে কী কী করতে হবে সেজন্য প্রস্তুতি নিতে থাকো। বলে লুনা বাইরে চলে যায়। এদিকে একটি অনাথ আশ্রম থেকে অগ্নির কাছে কল এসেছে। এক মহিলা জানায়, স্যাম খুব জেদ করছে, সে তার বাবাকে দেখতে চায়। আমি আর ওকে সামলাতে পারছি না, আপনি দ্রুত আসুন। এখানে আমরা জানতে পারি মুভির শুরুতে যে ছোট্ট মেয়েকে দেখানো হয়েছিল তার নামই স্যাম। তবে অগ্নির সাথে স্যামের কি সম্পর্ক রয়েছে সেটা জানতে আমাদের পিছের একটি গল্প জেনে আসতে হবে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে অগ্নি একদিন থানা থেকে বাড়িতে ফিরেই দেখে তাদের পুরো ঘরের মধ্যে সবকিছু এলোমেলো পড়ে আছে। মেঝেতে একটি রক্তাক্ত ছুরি পড়ে আছে। তবে অগ্নি সেগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পারে এগুলো তার স্ত্রী ব্লেসির কাজ, মানে ব্লেসি তাকে ঘাবড়ে দেওয়ার জন্যই এগুলো সাজিয়েছে। এজন্য অগ্নি টেবিলে বসে কলা খাচ্ছিল, আর ব্লেসিও পিছন থেকে অগ্নির মাথায় গান পয়েন্ট করে। এরপর ব্লেসি অগ্নিকে জানায় তাদের পরিবারে নতুন অতিথি আসছে, ব্লেসি প্রেগনেন্ট। এটা শোনার পর অগ্নিও খুব খুশি। অনেক রাত হয়ে গেছে। ব্লেসি অগ্নিকে বলছিল, তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। এজন্য অগ্নি উপরে চলে যায়। তবে অগ্নি ড্রেস চেঞ্জ করতে যাবে, ঠিক তখনই নিচে গান ফায়ারের শব্দ হয়। সাথে সাথে অগ্নি নিচে নেমে এসে দেখে ব্লেসি উপর হয়ে পড়ে আছে। অগ্নি ব্লেসির কাছে ছুটে যায়, তবে ব্লেসি আর বেঁচে নেই। পাশে একটি ফোনের মধ্যে ভিডিও রেকর্ডিং চলছে। ঠিক তখনই অগ্নি দরজার দিকে তাকাতেই এক আইসক্রিমওয়ালাকে দেখতে পায়, আর অগ্নিকে দেখা মাত্রই সে পাগলের মতো দৌড়াতে শুরু করে। অগ্নিও তার পিছে পিছে দৌড়ায়। অগ্নির ধারণা সেই হয়তোবা ব্লেসিকে শ্যুট করেছে। তবে লোকটাও অগ্নির হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একসময় একটি ট্রাকের নিচে পড়ে অন দি স্পট মারা যায়। একদিকে স্ত্রীকে হারিয়েছে, আবার চোখের সামনে এই দৃশ্য। সেই ভয়াবহ রাত অগ্নির মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর ফোবিয়া, নিক্টোফোবিয়া, অর্থাৎ অন্ধকারের ভয়। আর এই দুর্ঘটনার পর থেকেই রাত তার শত্রু হয়ে দাঁড়ায়। অগ্নি অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে এরপর যখন জ্ঞান ফেরে, লুনা অগ্নিকে একটি ভিডিও ক্লিপ দেখায়, যেটা ব্লেসির মৃত্যুর মুহূর্তে রেকর্ড হয়েছিল। আর এই ভিডিওতে দেখা যায় ব্লেসিকে কেউ গুলি করেনি। ব্লেসি মূলত মজার ছলে হাতে গান নিয়ে নিচে নামছিল। তখনই দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে ব্লেসির মৃত্যু হয়েছিল।
তবে অগ্নি লুনার কাছে জানতে চায় ওই আইসক্রিমওয়ালা লোকটা তাহলে আমায় দেখে পালিয়ে গেল কেন। লুনা বলে ওই আইসক্রিমওয়ালা পাশ দিয়ে যাচ্ছিল, গানফায়ারের শব্দ পেয়ে সে ছুটে এসেছিল। কিন্তু তুমি যখন ওকে তাড়া করছিলে ও ভেবেছিল তুমি হয়তোবা ভাবছো ওই ব্লেসিকে মেরেছে আর তুমি তাকে মারতে যাচ্ছ। সেই ভয়েও পালাতে গিয়ে গাড়ির নিচে পড়ে মারা গিয়েছিল। আর সত্যটা জানার পর অগ্নির মনটাও একদম ভেঙে যায়। অগ্নি লুনাকে জিজ্ঞেস করে ওর পরিবারে কেউ নেই। লুনা জানায় ওর স্ত্রী অনেক আগে মারা গেছে, তবে ওর ছোট্ট একটি মেয়ে আছে, নাম স্যাম। আর এই সব কিছু শোনার পর অগ্নিও নিজেকে সামলাতে পারছে না। অগ্নি লুনাকে নিয়ে ওই আইসক্রিমওয়ালার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে স্যাম তার বাবার জন্য কান্না করছে। এর জন্য অগ্নি স্যামের ভবিষ্যতের দায়িত্ব নিজেই নিয়ে নেয়। অগ্নি স্যামকে একটি অনাথ আশ্রমে রেখে লিগ্যাল গার্ডিয়ান হয়ে যায়। কিন্তু স্যাম তখনও জানে না তার বাবাই দুনিয়াতে নেই। সিন চলে আসে প্রেজেন্টে। অগ্নি হসপিটাল থেকে অফিসে এসেছে। তবে অফিসে আসা মাত্রই ডিডি অগ্নি আর লুনাকে ভিতর ডাকে এবং অগ্নির থেকে কেস ফাইল নিয়ে লুনাকে দিয়ে দেয়। সাথে এটাও বলে যে অবিনাশকে তারা এনেছে ওই অবিনাশই খুন করেছে। কিন্তু যে কেসটা এতদিন অগ্নি হ্যান্ডেল করছিল সেই কেসটা হঠাৎ করে লুনাকে দেয়। অগ্নি ডিডিকে বলছিল যে এটা তো আমার কেস। অবশ্য ডিডির কথা, তোমার নিক্টোফোবিয়ার কথা এতদিন আমরা গোপন রেখেছি। তুমি ভালো করে জানো এটা যদি প্রকাশ্যে আসে তাহলে তুমি চাকরি হারাবে। আর গতকাল যে ঘটনা ঘটেছে তারপর আমি আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তাই এখন থেকে লুনাই কেসটি হ্যান্ডেল করবে। তবে অবিনাশের খুনের বিষয়টা অগ্নি মানতে পারছে না। অগ্নির কথা প্রমাণ কি অবিনাশী খুন করেছে? এই জন্য ডিডি ইন্টারোগেশন রুমের একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে অবিনাশ সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারছি না, আমাকে বের করো। তোমরা সত্য জানতে চাও তো? আমি বলছি কি হয়েছিল। ওই রাতে বৃষ্টি হবে বলে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরছিলাম। ঠিক তখনই আমি দেখতে পাই অন্ধকারের মধ্য দিয়ে কিছু একটা হেঁটে যাচ্ছে। আর এটা দেখে আমার সন্দেহ হচ্ছিল। এই জন্য আমার কাছে থাকা চাবির ছড়ার ছুরি নিয়ে আমি লোকটাকে ফলো করতে শুরু করি। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারি এটা মেয়ে। আর ওই মেয়ের গলায় কিছু একটা দেখে আমি মেয়েটির গলায় হাত দিতেই মেয়েটি আমাকে ঝাড়ি মেরে বসে। তখন আমার হাত থেকে চাবির ছড়াটা পড়ে যায় আর মেয়েটিও হঠাৎ করে ওই ছুরির উপর পড়ে যায়। আমি খেয়াল করি আমার হাত রক্তে লাল হয়ে গিয়েছে। আমি একদমই ঘাবড়ে গিয়েছিলাম, তাই আমি দ্রুত আমার চাবির ছড়া নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। এই জন্যই তোমাদের দেখার পর আমি সেখান থেকে পালানোর চেষ্টা করি। মূলত এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে ডিডি অবিনাশকে খুনি বলছে। কিন্তু অগ্নির কথা, একটি ছুরি যেটা মাটিতে পড়েছিল সেই ছুরির উপর পড়লে ছুরি গলায় ঢুকবে কেন? অগ্নি কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না। ডিডির কথা, আমি তোমার ওপিনিয়ন চাচ্ছি না, তোমাকে এই কেসের বিষয় আর তদন্ত করতে হবে না। তবে অগ্নিও ছেড়ে দেওয়ার লোক নয়। অগ্নি সেখান থেকে রাগ করে বের হয়ে যায়। লুনাও তখন অগ্নিকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু অগ্নি বলে, তুমি যেহেতু জোর করে আমাকে কেসের সাথে ইনভলভ করেছ, সত্যটা জানার আগ পর্যন্ত আমি কেস থেকে এক কদমও পিছপা হব না। অগ্নির ধারণা কোনো একটা ইনফরমেশন তারা মিস করেছে, তবে কি হতে পারে সেটা। তখনই অগ্নির মনে পড়ে জাবেদ তাকে বলেছিল ওই রাতে ওই এলাকাতে একটি চেন চুরি হয়েছে। এই জন্য জাবেদের থেকে তথ্য নিয়ে অগ্নিরা সেই মহিলার কাছে যায় যার চেন চুরি হয়েছিল। মহিলা জানায় বাইসাইকেলে করে মুখ ঢাকা কোনো একটি ছেলে হঠাৎ করে তার গলা থেকে চেন ছিঁড়ে পালিয়েছিল। তবে ছেলেটি মুখোশ পরে থাকায় ছেলেটির সম্পর্কে সে কিছুই বলতে পারছে না। অবশ্য লুনা জানতে চায় অন্তত তার বাইসাইকেল সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন। মহিলা তাও বলতে পারছে না। তবে পাশে থাকা মহিলার ছেলেটি বলে ওই সাইকেলটি অনেক দামি সাইকেল। সে ক্লাবে এই ধরনের সাইকেল দেখেছে, 1.5 থেকে 2 লাখ টাকা দাম হবে। এবং সাইকেলের মডেল থেকে শুরু করে ওই সাইকেলের কালার সহ সব কিছুই সে সুন্দরভাবে বলে দেয়। আর ছেলেটির থেকে ক্লাবের বিষয় জানার পর পরবর্তী দিন সকাল হতেই অগ্নি লুনাকে নিয়ে সাইকেলিং ক্লাবে যায়। আর সেখানে থাকা সব ছেলে মেয়েকে একত্র করে বলে, তোমাদের মধ্যে কেউ একজন 11 সেপ্টেম্বর রাতে ওই এলাকা থেকে একটি চেন চুরি করেছে, আমি তাকে ধরতে এসেছি। অগ্নি লক্ষ্য করে সবাই তার দিকে তাকিয়ে থাকলেও একটি ছেলে নিচের দিকে তাকিয়ে আছে, তাই অগ্নি তাকে টার্গেট করে। আর ওই ছেলেও দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। সাথে সাথে অগ্নিরা ওই ছেলেটিকে ধরে অফিসে নিয়ে আসে। তবে এই ছেলেটি ছিল একজন বড় পলিটিশিয়ানের ছেলে, তাই তার বাবা খবর পাওয়া মাত্র এখানে ছুটে আসে। তবে তার বাবা যখন ছেলেকে নিয়ে যেতে যাচ্ছিল তখনই চালাকি করে অগ্নি ওই ছেলেটির পকেটে একটি চেন রেখে দেয় আর তার বাবার সামনে প্রমাণ দেয় যে তোমার ছেলের পকেটে চেন পেয়েছি। এই জন্য ওই পলিটিশিয়ান সেখান থেকে চলে যায়। আর এরপর অগ্নিরা ওই ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ছেলেটিও একসময় সত্যিটা বলে দেয়, স্যার আসলে আমি আগে কখনো এমনটা করিনি। আমার বন্ধুরা আমার কাছে ট্রিট চেয়েছিল, বাড়িতে চেয়েছিলাম তারাও দেয়নি, তাই আমি বাধ্য হয়ে ওই রাতে ওই চেন চুরি করেছিলাম। কিন্তু আমি যখন জানতে পারলাম ওই এলাকাতে একটি মেয়ের খুন হয়েছে, এরপর থেকে আমি ওই এলাকাতে আর যাইনি। লুনা জানতে চায় যে ওই রাতে তোমার কোনো ঘটনার কথা মনে আছে?
কি ঘটেছিল খুলে বলো। ছেলেটি জানায় চেন চুরি করে যখন সে ওখান দিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই হুডি পরিহিত কোনো এক লোকের সাথে তার ধাক্কা লাগে, আর ওই লোকের একটি চশমা ভেঙে গিয়েছিল। তার মানে এই সেই ছেলে যেই ছেলে ওই রাতে তার সাইকেল ঠিক করছিল। এই ছেলেটি অগ্নিদেরকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে তার হুডি পরিহিত লোকের সাথে ধাক্কা লেগেছিল। অগ্নির ধারণা এই জায়গায় যেহেতু চশমা ভেঙেছে তাহলে চশমার ভাঙা কাঁচ এখানে পাওয়া যাওয়ার কথা। যদিও সেই রাতে বৃষ্টি হয়েছে, তারপর এতগুলো দিন কেটে গেছে। অগ্নির কথা, কাঁচ ভারী জিনিস, মাটি যদি ধুয়েও যায় কাচের অংশ পড়ে থাকবে। এই জন্য ফরেন্সিক টিম এনে সেখানে তল্লাশি করানো হয়, আর এই জায়গাতে 72 টুকরা কাচের অংশ পাওয়া যায়। ল্যাবে পাঠিয়ে ওই কাজগুলো টেস্ট করানো হয়, আর টেস্টের রিপোর্ট আসলে জানা যায় এই ভাঙা কাজগুলো অবিনাশের চশমার ভাঙা কাজ। এমনকি ওই রাতের পর অবিনাশ একটি চশমার দোকানে তার চশমার নতুন কাঁচ লাগাতে দিয়েছিল, আর অবিনাশের জন্য চশমার কাচের অর্ডারটি দিয়েছিল অবিনাশের প্রতিবেশী সাজি নামে ওই নার্স। আর এর ভিতর দিয়েই আবারও অবিনাশের দিকে সন্দেহ আসছে, কিন্তু অগ্নির এখনও মনে হচ্ছে কোথাও একটা গোলমাল নিশ্চয় আছে। এদিকে অনাথ আশ্রমের ওই অ্যাডমিন মহিলা বারবার অগ্নিকে কল করছে, কারণ স্যামকে সে কিছুতে ট্যাকেল দিতে পারছে না। এই জন্য অগ্নি বাধ্য হয়ে স্যামকে অনাথ আশ্রম থেকে বাড়িতে নিয়ে আসে। তবে বাড়িতে যাওয়ার আগে অগ্নি স্যামকে নিয়ে সাজির সাথে দেখা করতে চায়। অগ্নির ধারণা সাজি হয়তো তাদের থেকে কিছু একটা লুকিয়েছে, আর অবিনাশের সম্পর্কে তথ্য বের করতে অগ্নি এখানে একটি চালাকি করে। অগ্নি সাজিকে বলে যে অবিনাশ তাদেরকে বলেছে সাজির সাথে তার অবৈধ সম্পর্ক আছে, আর এটা শোনার পর সাজি একসময় বলেই দেয় যে অবিনাশের তো মানসিক সমস্যা আছে, এর আগেও বেশ কিছু ইনসিডেন্ট আছে, ও ছোট বাচ্চা দেখলে ভায়োলেন্ট হয়ে যায়। সাথে সাজি এটাও জানায় সে বেশ কিছুদিন অবিনাশকে থেরাপিও দিয়েছে, আর যে রাতে খুন হয়েছিল অবিনাশ ওই রাতে এখানেই ছিল। সেজন্য অবিনাশের উপর সন্দেহ করেই সাজি অবিনাশ থেকে দূরে থাকার চেষ্টা করছিল। আর ঠিক তখনই অবিনাশ এসে পড়ে। অবিনাশ এসেই প্রথমে কারে থাকা স্যামের সাথে গ্লাসের বাইরে দাঁড়িয়ে দুষ্টুমি করছিল। এদিকে ভিতরে অগ্নি সাজির সাথে কথা বলছে, তবে অবিনাশ এসেই তার বিষয়ে কথা বলা শুনতে পেয়ে সে সাজির উপর চড়াও হয়। অগ্নিও থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে অগ্নি আর অবিনাশের মধ্যে আবার হাতাহাতি বেঁধে যায়, আর অবিনাশ ও অগ্নিকে ফেলে দিয়ে স্যামকে সহ কার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অগ্নিও বাইরে এসে এক বাইক চালকের থেকে বাইক নিয়ে অবিনাশকে ফলো করে একটি ফার্ম হাউসে পৌঁছে যায়। এতক্ষণে সন্ধ্যা নেমে এসেছে, আর এরপর অবিনাশের সাথে প্রাণপণ লড়াই করে অগ্নি অবিনাশের মাথায় আঘাত করে। ঠিক তখনই লুনাও পৌঁছে যায়। যদিও পুরো ঘরটা ছিল অন্ধকারাচ্ছন্ন, তারপরও স্যামকে বাঁচানোর জন্য সে নিজের ভয়ের সাথেও যুদ্ধ করেছে। এই ঘটনার পর অবিনাশকে গ্রেপ্তার করা হয়। তবে অগ্নির বিশ্বাস সত্যটা এখনও প্রমাণিত হয়নি, অবিনাশ আসল খুনি নয়। তবে এর পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ অগ্নির হাতে নতুন ক্লু এসেছে। এজন্য অগ্নি নতুন করে আবার তদন্ত শুরু করতে চায়। তবে অফিসিয়ালি অগ্নি এই কেসের সাথে সম্পৃক্ত নয়। এই জন্য অগ্নি লুনার থেকে গোপনে, লুনা যখন কেবিনের বাইরে ছিল তখন লুনার কেবিনে ঢুকে নর্মদার রক্তাক্ত কিছু ফটো নিয়ে আসে। এরপর নর্মদার বাবা মাকে ডাকা হয়, সাথে ওই 3 জন ব্যক্তি, সিড, সাজি আর জুলিয়া। অগ্নি নর্মদার বাবা মাকেও বলে যে আমাদের সন্দেহ এদের 3 জনের মধ্যে কেউ একজন আপনার মেয়েকে খুন করেছে, তাই আপনাদের সামনেই এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কথার মধ্যেই অগ্নি ইচ্ছাপূর্বক নর্মদার ওই রক্তাক্ত ফটোগুলো নিচে ফেলে দেয়। আর ফটোগুলো যখন তুলছিল নর্মদার মা তখন মেয়ের এই বিভৎস অবস্থা দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। এরপর নর্মদার বাবা মায়ের সামনেই ওই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা প্রত্যেকে সেই কথাগুলোই বলে যা তারা পূর্বে বলেছিল। তবে প্রত্যেকের স্টেটমেন্ট নেয়ার পর তাদেরকে ওই রুম থেকে বের করে দেওয়া হয়। এদিকে মেয়ের এই অবস্থা দেখে আর তাদের মুখে মেয়ের কথা শুনে নর্মদার মা সহ্য করতে না পেরে চলে যাচ্ছিল। তখনই লুনা তাকে আবারও ডেকে নেয়, আর এরপরই দেখা যায় নর্মদার বাবাকে অগ্নি জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। আর এরপরই কেসের নতুন মোড় আসে। আর এখানে আমরা এটাও জানতে পারি জুলিয়া তার স্টেটমেন্টে আগেও বলেছিল তারা তাদের অফিস কলিগদের নিয়ে একটি লাঞ্চ পার্টি করেছিল যেখানে নর্মদা যায়নি। তাহলে নর্মদা যদি সেখানে না যাবে, নর্মদা ওই দিন কোন জায়গা থেকে বের হয়েছিল? আবার লুনা নর্মদার অটোপসির রিপোর্ট বলার সময় বলেছিল নর্মদা সেদিন ক্যাপসিকাম খাওয়ায় তার অ্যালার্জির সমস্যা হয়েছিল। নর্মদা যেহেতু ওই দিন জুলিয়াদের সাথে লাঞ্চ করতে যায়নি, তাহলে নর্মদা ওই দিন কার সাথে লাঞ্চ করলো? আর এটা জানার জন্যই অগ্নি আশেপাশের সকল রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছে। আর সেখানে একটি ফুটেজের মধ্যে দেখা গেছে নর্মদা সেদিন দুপুরবেলা তার বাবার সাথে লাঞ্চ করছিল। আর ওই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ওই দিন ইম্বাকে নিয়ে তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। আর এরপরই আমরা সত্যটা জানতে পারি।
আবার ওই রাতের এটিএমের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নার্মদা যখন এটিএমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন নার্মদার বাবার কারটিও পিছে পিছে যাচ্ছে। তার মানে এই সেই কার যেই কারটা ওই রাতে নার্মদার পিছে পিছে যাচ্ছিল। তবে নার্মদা জানতো না সেটা তার বাবার কার। নার্মদার বাবা ওই রাতে নার্মদাকে ফলো করে তার পকেটে থাকা একটি পেন দিয়ে সেই পেন দিয়ে নার্মদার গলায় সজোরে আঘাত করেছিল। আর নার্মদার বাবা যেহেতু একজন সার্জন, সে ভালো করেই জানে ঠিক কোন জায়গায় আঘাত করলে নার্মদার সাথে সাথে মারা যাবে। আর নার্মদার শ্বাসনালীতে আঘাত করায় নার্মদা ঘটনাস্থলে মারা গিয়েছিল। তবে এতটুকুই নয়, অগ্নির কাছে আরও প্রমাণ আছে। আর তা হচ্ছে নার্মদার বাবা সেদিন তাদের শহর থেকে এখানে এসেছিল, আসার পথে একটি টোল ক্রস করে এসেছে এবং ওই রাতে আবার সে টোল ক্রস করে গিয়েছিল। এবং পরবর্তী দিন যখন লুনা তাদের মেয়ে নার্মদার খুনের খবর দিয়েছিল, খবর পেয়ে আবার তারা এসেছিল। অগ্নির কাছে এখন নার্মদার বাবার 3টি টোল ক্রসের টোকেনও আছে, যার দ্বারা স্পষ্ট প্রমাণ হচ্ছে ওই রাতে সে এসে খুন করে আবার চলে গিয়েছিল। আবার অগ্নি এটাও জানায় অগ্নি মূলত ওই সময় ইচ্ছা করে নার্মদার ফটোগুলো ফেলেছিল। আর ফটো দেখে নার্মদার মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অথচ নার্মদার বাবার মধ্যে বিন্দু মাত্র মেয়েকে হারানোর কোনো অনুশোচনা বা কষ্ট নেই। সেটা দেখেই অগ্নির আরও সন্দেহ হয়েছিল। আবার ইন্টারোগেশন রুমের মধ্যে জুলিয়া যখন জাতির কথা তুলেছিল তখন নার্মদার বাবার মধ্যে একটা গর্ব অনুভব হচ্ছিল। এই সব কিছুই অগ্নির চোখে পড়েছে। তবে প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি কী কারণে নার্মদার বাবা নিজের মেয়েকে এভাবে বিভৎসভাবে খুন করল? এর উত্তর নার্মদার বাবা নিজেই দেয়। আর নার্মদার খুনের পিছের মূল কারণ ছিল নার্মদা অন্য জাতের একটি ছেলেকে ভালোবেসেছে। শুধু তাই নয়, তার সাথে লিপ টুগেদারও ছিল। কারণ নার্মদার বাবার বিশ্বাস সমাজে সম্মান পেতে হলে নিজের জাত পরিচয় ধরে রাখতে হবে। জাতি হলো তার সম্মানের মাপকাঠি। আর নার্মদার বাবার জাতির পরিচয় ছিল একমাত্র মেয়ে, কিন্তু সে ইম্বার সাথে থেকে সেই পরিচয়কে ধ্বংস করে দিয়েছে। আর নার্মদার বাবার সমাজে তার মান সম্মান টিকিয়ে রাখতে, তার বংশের সম্মান বজায় রাখতে নার্মদাকে খুন করেছিল। আর এই সব কিছু শোনার পর নার্মদার মা কান্নায় ভেঙে পড়ে। নার্মদার মা বারবার নার্মদার বাবাকে বলছে, তুমি সমাজের মিথ্যা সম্মানের জন্য আমাদের মেয়েটাকে খুন করলে। তুমি তাকে বোঝাতে পারতে, ও ভুল পথে চলে গেলে সময় দিলে আবার ঠিক হয়ে যেত, কিন্তু তুমি এটা কি করলে? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে নর্মদার বাবার চোখে এক ফোঁটা অশ্রু নেই। এভাবে